প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত সম্পর্ককে অন্যদের জন্য মডেল এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, কেননা উভয় দেশ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থূল সীমানা ও সমুদ্র সীমা সমাধানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এগুলোর সমন্বয়ে এই উদাহরণ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং ভারতীয় নৌপ্রধান অভিমত ব্যক্ত করেছেন যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখার বিষয়ে বাংলাদেশ ও ভারত উভয়েরই একই মানসিকতা রয়েছে এবং উভয় দেশই একসঙ্গে কাজ করবে। সার্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে পূর্ববর্তী পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টানা ৩ দিন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। একই অবস্থায় দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম জানান, দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এদিকে কর্মবিরতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ রয়েছে। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা গ্রন্থাগারটি চালু রাখার জন্য কয়েক দফায় দাবি জানিয়ে আসছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও বিভাগীয় অফিসগুলো তালাবদ্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তারাও প্রত্যয় স্কিমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা। সিলেটে তৃতীয় দফার বন্যায় ফের প্লাবিত হয়েছে জেলার ৯৭ ইউনিয়নের ১,১৭৬ গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৭,০১,৬৫৮ জন মানুষ। মঙ্গলবার রাতে বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট জেলা প্রশাসনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের সব কয়টি উপজেলা আক্রান্ত হয়েছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর ৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এদিকে দেশের ভেতরে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, চিলমারী, বুরুঙ্গামারী, উলিপুর, ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার নদ নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি। পানির নিচে চলে গেছে পাট, আমন বীজতলা ও সবজি জাতীয় মৌসুমী ফসলের ক্ষেত। ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার অন্তত ১৫,০০০ পরিবার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের ৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫:৩০টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। জব্দ করা স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৫০,০০,০০০ টাকা বলে জানা গেছে। সরকার উৎখাতে একটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই ষড়যন্ত্রের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU দাবি করেছে, অভ্যুত্থান আয়োজকেরা গত ৩০ জুন কিয়েভে বড় আকারের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করেছিলেন। ইউক্রেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নেয়া ও ক্ষমতা থেকে সেনা ও রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা আড়াল করার জন্যই ওই দাঙ্গার পরিকল্পনা করা হয়েছিল। SBU বলছে, তারা সন্দেহভাজন ৪ জনকে শনাক্ত করেছে, যার মধ্যে ২ জন তাদের হেফাজতে রয়েছেন। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছর কারাদণ্ড হতে পারে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে, কথিত অভ্যুত্থানের চেষ্টায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ২,০০০ লোক জড়ো করা যায় এমন একটি বড় মিলনায়তন ভাড়া নিয়েছিলেন। এছাড়া তিনি সাময়িক ও বেসামরিক কোম্পানিতে কর্মরত সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন, যাতে তারা পার্লামেন্টের দখল নিতে পারেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের আদালত। সেই মামলায় তাকে আদালতে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। পাশাপাশি এই মাসে তার সাজা ঘোষণার দিন পেছানোর দাবিও তুলেছেন তারা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে এই মামলার বিচারকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত প্রায় 2 মাসে সেখানে নিহত হয়েছেন প্রায় 900 জন হামাস যোদ্ধা। ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের অস্থায়ী পোস্ট পরিদর্শনে গিয়েছিলেন হালেভি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত রাফায় প্রায় 900 হামাস যোদ্ধা নিহত হয়েছে। গৃহবন্দী অবস্থায় থেকে কারাবাসের বাকি সাজা ভোগের জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের করা আবেদন নাকচ করেছেন দেশটির একটি আদালত। বুধবার নাজিবের আইনজীবী জানান, একটি রাজকীয় নথি পেতে তার মক্কেল আইনি প্রচেষ্টা নিয়েছিলেন, কিন্তু আদালত নাজিবের আবেদন খারিজ করে দিয়েছেন। নথিটি পেলে নাজিব তার অবশিষ্ট কারাবাসের সাজা গৃহবন্দী অবস্থায় থেকে ভোগ করার সুযোগ পেতেন। দুর্নীতির দায়ে নাজিবকে 2022 সালে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে কোপা আমেরিকা ডি গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই হয় গোল দুটি। 12 মিনিটে রাফিনহার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়ার হয়ে সমতা ফেরান দানিয়েল মুনোজ। ফলে 3 ম্যাচে 2টি জয় ও একটি ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পানামা। অন্যদিকে 3 ম্যাচে একটি জয় ও 2টি ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে ব্রাজিল। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা উরুগুয়ে। একই সময়ে গ্রুপের অপর ম্যাচে প্যারাগুয়েকে 2-1 ব্যবধানে হারিয়েও 4 পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে কোস্টারিকা।